আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রতি আমার শুভেচ্ছা রইল। আজকে আমার এই ক্লাসটা হবে উচ্চ মাধ্যমিক পর্যায়ের। এপিসোড নাম্বার 7, বিষয় রসায়ন দ্বিতীয় পত্র, প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন থেকে। আজকে যা যা জানতে পারবে, তো যেসব বিষয় নিয়ে আমি আলোচনা করব: 1. নাইট্রোজেন ফিক্সেশন কি ও এর বর্ণনা। 2. নাইট্রোজেন চক্র। 3. দূষক কি ও এর শ্রেণীবিভাগ। 4. শিল্পে বিভিন্ন বর্জ্য গ্যাস সম্পর্কে আলোচনা। 5. ফটোকেমিক্যাল স্মোক কি। 6. বায়ু দূষণের ফলে পরিবেশের উপর প্রভাব। আজকে তাহলে আমি এইসব বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। নাইট্রোজেন ফিক্সেশন ও এর বর্ণনা। নাইট্রোজেন ফিক্সেশন বায়ুস্থ নাইট্রোজেনকে যৌগে রূপান্তরের মাধ্যমে ব্যবহার উপযোগী করে আবদ্ধ রাখার প্রক্রিয়াকে নাইট্রোজেন ফিক্সেশন বলে। নাইট্রোজেন ফিক্সেশন বিভিন্ন প্রক্রিয়ায় হয়ে থাকে, তা নিম্নে দেওয়া হলো। 1. প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটিতে নাইট্রোজেন ফিক্সেশন। বৃষ্টির সময় বজ্রপাতের ফলে সৃষ্ট 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুস্থ নাইট্রোজেন গ্যাস ও অক্সিজেন গ্যাস যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড গঠিত হয়। পরে ওই নাইট্রিক অক্সাইড গ্যাস 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অতিরিক্ত অক্সিজেনের সাথে যুক্ত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস এবং শেষে বৃষ্টির পানির সাথে যুক্ত হয়ে নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়। ফলে নাইট্রিক অ্যাসিড বৃষ্টির পানির সাথে ধুয়ে মাটিতে থাকা ক্ষারকীয় পদার্থ চুন ও ক্যালসিয়াম কার্বনেটের সাথে মিশে দ্রবণীয় নাইট্রেট লবণে পরিণত হয়ে মাটিতে আবদ্ধ হয়। এটি হলো প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটিতে নাইট্রোজেন ফিক্সেশন। আমরা সমীকরণের মাধ্যমে দেখি। নাইট্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাস 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রিক অক্সাইডে বা নাইট্রোজেন মনোক্সাইড গ্যাসে পরিণত হয়েছে। এই নাইট্রিক অক্সাইড 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আরও অতিরিক্ত অক্সিজেনের সাথে যুক্ত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসে পরিণত হয়েছে। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস বৃষ্টির পানির সাথে যুক্ত হয়ে অক্সিজেন উপস্থিতিতে নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়েছে। এই নাইট্রিক অ্যাসিড বৃষ্টির পানির সাথে ধুয়ে মাটিতে নেমে আসে। মাটিতে থাকা আগে থেকে ক্যালসিয়াম অক্সাইডের সাথে যুক্ত হয়ে নাইট্রিক অ্যাসিড ক্যালসিয়াম নাইট্রেট লবণে পরিণত হয়েছে। এইভাবে নাইট্রোজেন মাটিতে প্রাকৃতিকভাবে আবদ্ধ হয়। 2. বাণিজ্যিক প্রক্রিয়ায় নাইট্রোজেন ফিক্সেশন। কৃত্রিমভাবে বিভিন্ন প্রক্রিয়ায় নাইট্রোজেন ফিক্সেশন করা যায়, যেমন হ্যাবার-বস প্রণালী ও অসওয়াল্ড পদ্ধতি ইত্যাদি। হ্যাবার-বস প্রণালী বায়ুস্থ নাইট্রোজেন ও হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে প্রথমে অ্যামোনিয়া এবং পরবর্তীতে ইউরিয়া ও ডাইঅ্যামোনিয়াম ফসফেট সারে পরিণত করে ব্যবহার করা হয়। দেখো, নাইট্রোজেন গ্যাস 1 মোল নাইট্রোজেন গ্যাস আর 3 মোল হাইড্রোজেন গ্যাস যুক্ত হয়ে অ্যামোনিয়া গ্যাসে পরিণত হয়েছে। এখানে তাপমাত্রা, অত্যানুকূল তাপমাত্রা 450 ডিগ্রি থেকে 500 ডিগ্রি সেলসিয়াস এবং চাপ 200 atm। এখানে প্রভাব হিসেবে আয়রন ইউজ করা হয়েছে প্রভাব হিসেবে। এই অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হয়ে ইউরিয়া গ্যাসে ইউরিয়া সারে পরিণত হয়েছে। অসওয়াল্ড পদ্ধতিতে অ্যামোনিয়া গ্যাসের প্রভাবকীয় জারণে নাইট্রিক অ্যাসিড উৎপাদন করে তা থেকে নাইট্রেট সার, যেমন ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট, এটাকে সংক্ষেপে CN লেখা হয়, ক্যালসিয়াম নাইট্রেট ইত্যাদি মাটিতে প্রয়োগ করে নাইট্রোজেন
মাটির সাথে আবদ্ধ করা হয়। যেমন অ্যামোনিয়া গ্যাস অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড বা নাইট্রোজেন মনোক্সাইডে পরিণত হয়েছে। নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সাথে যুক্ত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসে পরিণত হয়েছে। এটা নাইট্রোজেন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে অক্সিজেন উপস্থিত নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়েছে। 3. বায়োলজিক্যাল ফিক্সেশন। লিগুমিনাস জাতীয় সবুজ অ্যালগি ও মটর, শিম, ছোলা ইত্যাদি উদ্ভিদের শেকড়ে বসবাসকারী সিম্বায়োটিক জীবাণু বায়ুস্থ নাইট্রোজেন গ্যাস শোষণ করে। এইসব সিম্বায়োটিক ব্যাকটেরিয়া থেকে নিঃসৃত মোলিবডেনাম অবস্থান্তর ধাতু যুক্ত কোএনজাইম নাইট্রোজেন গ্যাস বিজারিত করে অ্যামোনিয়া গ্যাস ও অ্যামোনিয়াম আয়নে পরিণত হয়। মাটির অন্যান্য ব্যাকটেরিয়া দ্বারা কয়েক ধাপে অ্যামোনিয়াম আয়ন জারিত হয়ে প্রথমে নাইট্রাস আয়ন থেকে নাইট্রেট আয়নে পরিণত হয়। উদ্ভিদের নাইট্রেট আয়ন শোষণ বিজারিত করে প্রোটিন তৈরি করে। উদ্ভিদের মরণের পরে এই প্রোটিনকে ব্যাকটেরিয়া জারিত করে নাইট্রেট আয়নে পরিণত করে। অর্থাৎ লিগুমিনাস জাতীয় কিছু উদ্ভিদ আছে, তাদের শিকড়ে সিম্বায়োটিক অণুজীব বসবাস করে, তারা বাতাস থেকে সরাসরি নাইট্রোজেনটা শোষণ করে থাকে। এইভাবে নাইট্রোজেন বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মাটিতে আবদ্ধ হয়। এটা হলো বায়োলজিক্যাল ফিক্সেশন। উদ্ভিদ থেকে প্রোটিন প্রাণীদেহে। প্রাণীকুল উদ্ভিদ খেয়ে প্রোটিন গ্রহণ করে এবং বর্জ্য প্রস্রাবের সাথে ইউরিয়া রূপে তা তৈরি করে। আবার মৃত প্রাণীদেহ মাটির ব্যাকটেরিয়া দ্বারা জারিত হয়ে নাইট্রাস আয়ন ও নাইট্রেট আয়নে পরিণত হয়, যা পরে বিভিন্ন লবণে পরিণত হয়। এটা হলো উদ্ভিদ থেকে প্রোটিন কিভাবে প্রাণীদেহে যায়। নাইট্রোজেন চক্র। নাইট্রোজেন চক্র কি, এটা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। দেখো তো বায়ুমণ্ডল থেকে কীভাবে নাইট্রোজেন মাটিতে আসে এবং মাটি থেকে কীভাবে মুক্ত হয়ে বায়ুমণ্ডলে চলে যায় এটা। তাহলে বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন আছে সেটা বিদ্যুৎ ঘূর্ণনের মাধ্যমে নাইট্রিক অ্যাসিড গঠন ও ফিক্সেশন হয়। তাহলে এটা মাটিতে আবদ্ধ হয় বায়ুমণ্ডল থেকে মাটিতে। আবার বায়ুমণ্ডল থেকে লিগুমিনাস জাতীয় উদ্ভিদের সিম্বায়োটিক জীবাণু দ্বারা আবদ্ধ হয়। তো এইখানে বায়ুমণ্ডল থেকে উদ্ভিদে আসছে কিভাবে, এটা সিম্বায়োটিক জীবাণু দ্বারা। তো লিগুমিনাস জাতীয় উদ্ভিদের শিকড়ে যে সিম্বায়োটিক জীবাণু থাকে তারা সরাসরি বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন গ্রহণ করে আবদ্ধ করে। আবার মাটি থেকে উদ্ভিদ নাইট্রেট লবণ রূপে নাইট্রোজেন গ্রহণ করে থাকে। আবার উদ্ভিদ মরে গেলে তখন আবার এটা মাটিতে ফিরে যায়। উদ্ভিদ থেকে প্রাণীকুল নাইট্রোজেন প্রোটিন রূপে গ্রহণ করে থাকে। আবার প্রাণী থেকে নাইট্রিফাইং জীবাণু দ্বারা এটা মাটিতে আবদ্ধ হয়। আবার প্রাণীকুল মরে গেলে মরণ ও পচনের পর ডিনাইট্রিফাইং জীবাণু দ্বারা নাইট্রোজেন বায়ুমণ্ডলে ফিরে যায়। আবার উদ্ভিদ মরণ ও পচনের পর ডিনাইট্রিফাইং জীবাণু দ্বারা নাইট্রোজেন বায়ুমণ্ডলে ফিরে যায়। তো এই যে নাইট্রোজেন বায়ুমণ্ডল থেকে মাটিতে, মাটি থেকে উদ্ভিদে, উদ্ভিদ থেকে প্রাণীতে, আর প্রাণী থেকে বায়ুমণ্ডল ফিরে যাচ্ছে, আবার বায়ুমণ্ডল থেকে সরাসরি উদ্ভিদ, আবার উদ্ভিদ থেকে সরাসরি বায়ুমণ্ডল ফিরে যাচ্ছে। এটাই হলো নাইট্রোজেন চক্র।
দূষক কি ও এর শ্রেণীবিভাগ। দূষক পরিবেশের কোনো পদার্থ তার স্বাভাবিক পরিমাণের চেয়ে যদি অতিরিক্ত পরিমাণে উপস্থিত থেকে জীবজগতের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে তাহলে ওই পদার্থটিকে দূষক বলা হয়। যেমন বায়ুতে কার্বন মনোক্সাইডের পরিমাণ 0.1 ppm থাকে, কিন্তু এর পরিমাণ 40 ppm এর বেশি হলে এটি দূষক হিসেবে বিবেচিত হবে। দূষক দুই প্রকার, প্রাইমারি দূষক ও সেকেন্ডারি দূষক। প্রাইমারি দূষক যেসব দূষক উৎস হতে নির্গত হয়ে অপরিবর্তিত অবস্থায় সরাসরি পরিবেশে আসে তাদেরকে প্রাইমারি দূষক বলে। যেমন কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন মনোক্সাইড, হাইড্রোকার্বন ছাই, ধূলিকণা ইত্যাদি। এগুলো সরাসরি উৎস থেকে পরিবেশে চলে আসে অপরিবর্তিত অবস্থায়। সেকেন্ডারি দূষক এই প্রকারের দূষকগুলো সরাসরি উৎস হতে আসে না, পরিবেশে অবস্থিত দূষকগুলো নিজেদের মধ্যে অথবা এক বা একাধিক প্রাইমারি দূষকের সাথে বিক্রিয়া করে ক্ষতিকারক পদার্থে রূপান্তরিত হয়ে বা হয় তাদেরকে সেকেন্ডারি দূষক বলে। যেমন পারক্সাইল নাইট্রেট PAN সংক্ষেপে লেখা হয়, ডাইমিথাইল মার্কারি, সালফার ডাইঅক্সাইড, ওজোন, সালফিউরিক অ্যাসিড ইত্যাদি। শিল্পের বিভিন্ন বর্জ্য গ্যাস সম্পর্কে আলোচনা করব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রদত্ত তালিকা অনুযায়ী পরিবেশে কোনো গ্যাসীয় উপাদান নিরাপদ সর্বোচ্চ মাত্রা থেকে বেশি থাকলে তখন পরিবেশের মারাত্মক দূষণ ঘটে। এসব গ্যাসীয় বায়ু দূষকের উৎপত্তিস্থল হলো নির্মুক্ত শিল্পক্ষেত্র। দূষক তো কার্বন মনোক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস, উভয় গ্যাসীয় উপাদান বর্ণহীন, গন্ধহীন ও বিষাক্ত গ্যাস। কয়লা ও হাইড্রোকার্বনের অসম্পূর্ণ দহনের ফলে কার্বন মনোক্সাইড ও সম্পূর্ণ দহনের ফলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। যেসব শিল্প কারখানায় এই গ্যাসগুলো উৎপন্ন হয়, এখানে একটু বানান ভুল হয়েছে, একটু টাইপে একটু ঝামেলা হয়ে গেছে, আর কয়েকটা দেখেছি টাইপ করার সময় খেয়াল করি নাই। গ্যাস ম্যানুফ্যাকচারিং প্লান্ট, কোল মাইন, পেট্রোলিয়াম রিফাইনারি, ব্লাস্ট ফার্নেস, অটোমোবাইল ইত্যাদি। উল্লেখ্য, কার্বন মনোক্সাইড গ্যাসকে নীরব ঘাতক গ্যাস বলা হয়, কারণ রক্তের হিমোগ্লোবিন Hb অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যে অক্সিহিমোগ্লোবিন গঠন করে তার সাথে কার্বন মনোক্সাইড বিক্রিয়া করে সেটাকে ভেঙে কার্বক্সি হিমোগ্লোবিন পরিণত হয়, ফলে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা কমে যায়, ফলে এক পর্যায়ে প্রাণীর মৃত্যু ঘটে থাকে। অর্থাৎ এখানে হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যে অক্সিহিমোগ্লোবিন গঠন করে সেটাকে কার্বন মনোক্সাইড ভেঙে ফেলে, কার্বন মনোক্সাইড সেটার সাথে যুক্ত হয়ে সেটা কার্বক্সি হিমোগ্লোবিনে পরিণত হয়ে যায়, ফলে দেখা যায় কি অক্সিজেন পরিবহন ক্ষমতা হ্রাস পায়, অর্থাৎ রক্তে অক্সিজেন পরিবহন ক্ষমতা হ্রাস পায়। এভাবে একসময় প্রাণী মৃত্যুর দিকে চলে যায়। দূষক সালফার ডাইঅক্সাইড ও সালফার ট্রাইঅক্সাইড গ্যাস। অম্লীয়, গন্ধযুক্ত ও বর্ণহীন এই গ্যাসগুলো তীব্র শ্বাসকষ্ট সৃষ্টি করে। সালফার ও সালফারযুক্ত প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল ইত্যাদি দহনের ফলে সালফার ডাইঅক্সাইড ও সালফার ট্রাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। যেসব শিল্প কারখানা সালফার ডাইঅক্সাইড ও সালফার ট্রাইঅক্সাইড গ্যাসসমূহ উৎপন্ন হয়, যেসব শিল্প কারখানা উৎপন্ন হয়। সালফিউরিক অ্যাসিড প্লান্ট, পেপার ম্যানুফ্যাকচারিং প্লান্ট, তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, অটোমোবাইল বর্জ্য গ্যাস, ধাতু সালফাইড আকরিক ইত্যাদি। এইসব বায়ু দূষক
চোখে নাকে জ্বালা সৃষ্টি করে, শ্বাসনালীতে প্রদাহ ও ব্রঙ্কাইটিস ও হাঁপানি রোগ সৃষ্টি করে। গ দূষক নাইট্রিক অক্সাইড ও নাইট্রোজেন মনোক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস। নাইট্রিক অক্সাইড হলো নিরপেক্ষ গ্যাস আর নাইট্রোজেন ডাইঅক্সাইড বাদামি অম্লীয় গ্যাস। প্রধান বায়ু দূষকের মধ্যে নাইট্রিক অক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসও উল্লেখযোগ্য। যেসব শিল্প কারখানার গ্যাসসমূহ উৎপন্ন হয়: অটোমোবাইল ইঞ্জিন ও পুরাতন শিল্প প্রকল্পে পেট্রোলিয়াম জ্বালানির দহনের ফলে বর্জ্য গ্যাসে নাইট্রোজেন মনোক্সাইড বা নাইট্রিক অক্সাইড। ফটোকেমিক্যাল স্মোক কি? বিভিন্ন বিক্রিয়ায় উৎপন্ন নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ওজোন গ্যাস ও অন্যতম বায়ু দূষক ডিজেল ইঞ্জিনে দহনমুক্ত হাইড্রোকার্বন এবং বিভিন্ন ফ্রি রেডিক্যাল মিলে পারঅক্সাইড নাইট্রেট নামক মিশ্র বায়ু দূষক সৃষ্টি হয়। এই মিশ্র বায়ু দূষক বিভিন্ন শহর এলাকায় ভোরবেলা নিচু আকাশে বাদামি কুয়াশা স্তর সৃষ্টি করে। একে ফটোকেমিক্যাল স্মোক বলে। পারঅক্সিঅ্যাসিড নাইট্রেটের সংকেত এখানে দেওয়া হয়েছে। বায়ু দূষণের ফলে পরিবেশের উপর প্রভাব। বায়ু দূষণের ফলে পরিবেশের উপর নিম্নরূপ প্রভাব পড়ে: 1. আবহাওয়ার উপর প্রভাব। গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধির কারণে ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পায়। বায়ুমণ্ডলে ভাসমান বায়ু দূষক সকাল ও বিকালে কুয়াশার সৃষ্টি করে। স্বাস্থ্যের উপর প্রভাব। বায়ুমণ্ডলে ধূলিকণার বৃদ্ধির জন্য শ্বাসকষ্ট হয়। কার্বন মনোক্সাইড গ্যাসের অধিক উপস্থিতির কারণে রক্তে বিষক্রিয়া ঘটে থাকে। ফটোকেমিক্যাল স্মোক সৃষ্টি হলে তা নাক ও চোখে ভীষণ জ্বালা সৃষ্টি করে। পরিবেশের উপর প্রভাব। অ্যাসিড বৃষ্টি ঘটে, ফলে মাটি ও জলাশয়ে পিএইচ হ্রাস পায়। ইকোসিস্টেম বিপর্যস্ত হয়। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটা এইটুকু পর্যন্ত সাজানো হয়েছে। তোমাদের জন্য আমার শুভকামনা রইল। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।